আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাজমুল হাসান দেবপুরীর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা দেখব ভেরিয়েবল। আমরা কিভাবে ভেরিয়েবল লিখতে পারি এবং ভেরিয়েবল নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। এবং আগের ভিডিওতে আমি শুধু বলেছিলাম ব্রাউজারে আমরা কোড লিখতে পারি এবং কোড এডিটরের ভিতরেও কোড লিখতে পারি। তো ব্রাউজারে কিভাবে কোড লিখতে হয় সেটাও এই ভিডিওর ভিতরে আমরা দেখব। তো ব্রাউজার হিসাবে আমি ওয়েব ব্রাউজার ইউজ করবো। আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, ক্রোম ব্রাউজার, এছাড়াও মজিলা ফায়ারফক্স আছে, আপনারা চাইলে যে কোনোটা ইউজ করতে পারেন। আমি আমার ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট করতেছি। ইন্সপেক্ট করার পরে আমি কনসোল নামের এই ট্যাবটিতে যাচ্ছি। এখন আমি চাইলে এখানে জাভাস্ক্রিপ্টে যে কোনো ধরনের কোড লিখে রান করতে পারি। সো চলুন আজকে আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রামটি লিখে ফেলি। ফার্স্ট প্রোগ্রাম হিসাবে আমরা লিখব হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট করব। চলুন দেখে নিই কিভাবে হ্যালো ওয়ার্ল্ড আমরা ব্রাউজারে প্রিন্ট করতে পারি। সো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হলে আপনাদের কনসোল নামের একটা মেথড আছে, কনসোল লক নামের একটা মেথড আছে। এই মেথডটাকে লিখতে হবে। লেখার পর ডাবল কোট আর সিঙ্গেল কোট আপনারা যেটাই দেন, সিঙ্গেল কোট দিলে চলবে, ডাবল কোট দিলে চলবে। দেওয়ার পর আপনারা এখানে হ্যালো ওয়ার্ল্ড আবার সিঙ্গেল কোট দেন ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তারপর আমি ইন্টার দিয়ে দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। তো এছাড়াও আমরা কিন্তু পপ-আপ আকারেও হ্যালো ওয়ার্ল্ডটাকে দেখাতে পারি। বা যেমন হ্যালো ওয়ার্ল্ডকে পপ-আপের ভিতরে দেখাতে হলে আমাদের অ্যালার্ট নামের একটি ফাংশন আছে, এটাকে কল করতে হবে। এখানে আমি অ্যালার্ট লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে একটা ডাবল করতেছি। এখানে আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, আবার ডাবল কোট, দেন ফার্স্ট ব্র্যাকেট। এখন দুইটাতে দেখেন আমাদের উপরে পপ-আপ আকারে একটা হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। এছাড়াও আমরা যদি চাই আমরা আমাদের নাম প্রিন্ট করব, তাহলে প্রম্পট নামের একটা মেথড আছে। এটা লেখার পরে এখানে লিখলাম আমি রাইট ডাউন নেম, দেওয়ার পর এখন যদি আমি এন্টার দিই দেখেন একটা পপ-আপ আসছে। এখানে দেখেন আমি রাইট ডাউন ইওর নেম, এই কথাটা এখানে চলে আসছে। তারপর একটা ইনপুট প্রিন্ট আসছে। এখানে যদি আমি আমার নাম লিখে হাসান এন্টার দেওয়ার পরে দেখেন এখানে প্রিন্ট হয়ে গেছে। তো এখন আমরা দেখব কিভাবে আমরা কোড এডিটরে কোড লিখে ব্রাউজারে রান করতে পারি। চলুন আমরা আমাদের কোড এডিটর ওপেন করে, কোড এডিটর হিসেবে আমি VS কোডটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের কোড এডিটর ইউজ করতে পারেন। তো কোড এডিটর ওপেন করার পরে আমি নতুন একটি ফাইল নিচ্ছি, কন্ট্রোল N অথবা নিউ ফাইলে গিয়ে ফাইল নেওয়ার পরে কন্ট্রোল শিফট চেপে আমি আমার ফাইলটাকে সেভ দিচ্ছি। এখানে আমি একটা ফোল্ডার করে রেখেছি ভেরিয়েবল নামে, যেহেতু আজকে ভেরিয়েবলে ক্লাস করতেছি, সেজন্য ভেরিয়েবল নামের একটি ফোল্ডার আমি আগে থেকে করে রেখেছি। আপনারা চাইলে যে কোনো জায়গায় আপনারা সেভ করে নিতে পারেন আপনাদের ফাইলটাকে। এখানে আমি একটা HTML ডকুমেন্ট ক্রিয়েট করব। আমার ডকুমেন্টের নাম আমি দিচ্ছি index.html। আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন। তো আমরা এখানে কিছু খুব কুইকলি HTML এর বেসিক কোড নিয়ে আসলাম। এটি
কন্ট্রোল চেপে এক্সক্লেমেশন চাপলে অটোমেটিক এই কোডগুলো জেনারেট হয়ে যায় ভিজুয়াল স্টুডিও করে। এরপর আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট কোড এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখতে পারি। স্ক্রিপ্ট ট্যাগ রাখার পর এখানে আমরা কনসোল লগ হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট করাতে পারি। এখন যদি সেভ দেই, সেভ দেওয়ার পরে আমি যদি এই ফাইলটিকে ব্রাউজারে ওপেন করি, ব্রাউজারে ওপেন করার পরে যদি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে কনসোল ট্যাবের ভিতরে দেখতে পাবো হ্যালো ওয়ার্ল্ড। সো আমরা দেখলাম কিভাবে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারি। তো আমরা জাভাস্ক্রিপ্ট দুইভাবে লিখতে পারি। এক, HTML ট্যাগের ভিতরে লিখতে পারি, HTML ডকুমেন্টের ভিতরে লিখতে পারি স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে। আর একটা ভাবে আমরা লিখতে পারি সেটা হচ্ছে নতুন করে জাভাস্ক্রিপ্টের জন্য একটা আলাদা ফাইল ক্রিয়েট করে ওইটার ভিতরে আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। বেস্ট প্র্যাকটিস হচ্ছে আলাদা জাভাস্ক্রিপ্টের জন্য ফাইল ক্রিয়েট করে ওই ফাইলের ভিতরে জাভাস্ক্রিপ্টগুলো লেখা। এখন আমি মেন নামের একটা main.js নামের একটা ফাইল ক্রিয়েট করলাম জাভাস্ক্রিপ্টের জন্য। এইখানে আমরা এই ফাইলটাকে আমাদের এই HTML ডকুমেন্টের ভিতরে লিঙ্ক করতে হবে। তো আমি এই কোডটাকে কমেন্ট করে রাখতেছি। এখানে আমরা যেটা করতে পারি, আমরা এখানেও স্ক্রিপ্ট ট্যাগ লিখতে পারি। এখানে src দিয়ে main.js যেটা আছে ওটাকে ধরাই দিচ্ছি। এখন যদি আমি এখানে console.log hello world প্রিন্ট করি, তাহলে ব্রাউজারে গিয়ে যদি আমরা রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবো আমাদের হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। এখন আমরা হেড ট্যাগের ক্লোজিং ট্যাগের আগেও আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারি, বডি ট্যাগের ক্লোজিং ট্যাগের আগেও আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। দেখেন এখন যদি আমি ব্রাউজারকে রিফ্রেশ দিই, এখানেও আমার হ্যালো ওয়ার্ল্ড এই টেক্সটটা চলে আসছে। তো আমরা কোথায় তাহলে এই জাভাস্ক্রিপ্টকে লিঙ্ক করাবো, তাই না? আমরা তো এর ভিতরে করাতে পারি, ভিডিওর ভিতরে করাতে পারি। তো লিঙ্ক করানোর জন্য সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে বডি ট্যাগের ক্লোজিং ট্যাগের উপরে লিঙ্ক করা। তো হেড ট্যাগের এখানে লিঙ্ক করলে সমস্যাটা কি, তাই না? আমরা তো চাইলে এখানেও লিঙ্ক করাতে পারি। তো এখানে যদি লিঙ্ক করাই তাহলে সমস্যাটা কি, চলুন দেখে নিই সমস্যাটা আসলে কি হয়। সাপোজ আমি আমার হ্যালো ওয়ার্ল্ডের এখানে আমি একটা ডাবল কোট উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পরে আমি যদি রিফ্রেশ দিই, দেখেন আমার এখানে কিন্তু জাভাস্ক্রিপ্ট কোডটা প্রিন্ট হয়নি। এবং আমি যদি আর একটু আপনাদের বিস্তারিতভাবে দেখাই, এখানে আমি একটা কি নিচ্ছি, এর ভিতরে একটা আইডি দিচ্ছি যেটা ডেমো নামের। এখানে আমি ফাঁকা একটা আইডি দিচ্ছি এবং এই কোডটাকে আমি একটা ডেমো নামের একটা ভেরিয়েবল নিলাম। নেওয়ার পরে আমি ডেমো ডকুমেন্ট ডট element by id, এখানে আমি যদি ডেমোকে ওই যে ডেমোটা এখানে লিখে আসলাম ওই ডেমোকে এখানে সিলেক্ট করলাম। করার পরে আমি যদি ডেমো ডট এখানে যদি জাভাস্ক্রিপ্ট ওই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে হ্যালো ওয়ার্ল্ডকে আমি যদি প্রিন্ট করাতে চাই, দেখেন এখন কি প্রবলেম হয়। এখন আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছে না। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট না হওয়ার পিছনে কারণ হচ্ছে HTML মূলত মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত রিড করে।
তো আমি তো এখানে জাভাস্ক্রিপ্টের এক জায়গায় আমার ভুল হয়েছে। তো ভুল হওয়ার কারণে ও যেটা করছে, এই জাভাস্ক্রিপ্টের কোডটুকু বাদ দিয়ে স্কিপ করে ও HTML এর এটুকু প্রিন্ট করে দিচ্ছে। তো আরেকটু যদি দেখাই, আমার এখানে আরেকটা এইসব নিলাম, এখানে দিলাম হ্যালো হ্যালো নামের একটা লিখলাম, দেখেন হ্যালো চলে আসছে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড কিন্তু আসে নাই। তা আমি যদি এই কোডটাকে এখানে লিখি, এখানে লেখার পরে আবার যদি এইটাকে উঠাই দিই, দেখেন এখন কিন্তু হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। বা আমার এইটাকে যদি আমি এখানেও করি, আমার এটা যদি উঠেও দিই তারপরে কিন্তু হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হবে না। দেখেন ক্যান নট চেক প্রপার্টি HTML অফ নাল দেখাচ্ছে। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আমি এই main.js কে হেড ট্যাগের ভিতরে লিঙ্ক করছি। তো এটাকে যদি আমি বডি ট্যাগের ভিতরে লিঙ্ক করি, লিঙ্ক করলে আমার কিন্তু এখন আর কোনো এরর থাকছে না, অটোমেটিক হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছে। তো এখন বুঝতে পারলেন যে হ্যালো ওয়ার্ল্ড জাভাস্ক্রিপ্টকে আমরা কেন বডি ট্যাগের ক্লোজিং ট্যাগের এখানে লিঙ্ক করব। তো এখন আসুন আজকের মূল টপিকে। আজকের মূল টপিক হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল কি, ভেরিয়েবল দিয়ে কি হয় সেটা আজকে আমরা বিস্তারিত জানবো। সো ভেরিয়েবল, আজকের মূল টপিক হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবলটা কি? ভেরিয়েবল হচ্ছে যে জায়গায় আমরা বিভিন্ন ধরনের ডাটা টাইপ স্টোর করতে পারি এবং প্রয়োজন অনুসারে আপডেট করতে পারি, রিট্রিভ করতে পারি। ভেরিয়েবল কাজ হচ্ছে এটাই। তো চলুন আমরা একটা ভেরিয়েবল দেখার পূর্বে একটা এক্সাম্পল দেখে আসি যে ভেরিয়েবলটা আসলে কি। আমি তার জন্য একটা পিপিটি ডকুমেন্ট তৈরি করছি ভেরিয়েবলটা বোঝানোর জন্য। ধরুন আপনি একটা সুপার মার্কেটে গেলেন, ধরুন স্বপ্নতে যাওয়ার পরে আপনি মাছ, মাংস, চাল, ডাল এগুলো কিনবেন। এগুলো কেনার জন্য তো আপনি অবশ্যই আপনি হাতে এগুলো রাখবেন না, এর জন্য আপনি ট্রলি ইউজ করবেন, তাই না? ট্রলিতে চাইলে আপনি মাছও রাখতে পারতেছেন, মাংসও রাখতে পারতেছেন, সবজিও রাখতে পারতেছেন, চাল ডাল সবকিছুই রাখতে পারতেছেন। এই যে রাখার যে একটা পাত্র, এটার নাম কিন্তু ট্রলি, তাই না? এই ট্রলির ভিতরে কিন্তু আমরা সব ধরনের জিনিসই স্টোর করতে পারি। সিমিলারলি জাভাস্ক্রিপ্টে এটাও ভেরিয়েবল যেটা, বা শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট না, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও ভেরিয়েবলে আমরা বিভিন্ন ধরনের ডাটা টাইপ স্টোর করতে পারি। প্রয়োজন অনুসারে আমরা চাইলে আপডেটও করতে পারি, আবার রিট্রিভও করতে পারি। তো জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল লেখার জন্য সাধারণত বার কিওয়ার্ড ব্যবহার করা হয়। এছাড়াও ES6 এ ECMAScript 15 এ যেটা আর কি, ওখানে লেট এবং কনস্ট নামের দুটো নতুন কিওয়ার্ড অ্যাড হয়েছে। তো আমরা লেট এবং কনস্টের ইউজেস পরে দেখব, আগে আমরা বার কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য বার কিওয়ার্ড লিখতে হয়। বার কিওয়ার্ড লেখার পরে ভেরিয়েবলের একটা নাম দিতে হয়। নাম যে কোনো নাম দেওয়া যেতে পারে। নাম দেওয়ার সময় আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, নেম অবশ্যই লেটার দিয়ে শুরু হবে। এছাড়াও আমরা ডলার এবং আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারি। নেমের শুরুতে আমরা ডিজিট ব্যবহার করতে পারবো না। তো নেম জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল যখন লিখবো তখন আমরা সাপোজ লেটার প্লাস ডিজিট মিলিয়েও আমরা লিখতে পারবো, কোনো সমস্যা নেই। আর এখন আমরা আমাদের ভেরিয়েবলের নাম এক্স, সাপোজ এক্স লিখলাম, লেখার পরে ইকুয়াল সাইনটা আসলে মূলত জাভাস্ক্রিপ্টে অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে
ব্যবহার হয়। তো এখানে চাইলে আমরা আমাদের যে কোনো কিছু রাখতে পারি। জাভাস্ক্রিপ্ট যেহেতু ডাইনামিক টাইপ ল্যাঙ্গুয়েজ, তাই ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য কোনো ধরনের ভেরিয়েবলের টাইপ বলে দিতে হয় না। যেমন জাভা, সি, সি প্লাস প্লাস এই সমস্ত ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবলের টাইপ বলে দিতে হয়। যেমন আমি যদি ইন্টিজার লিখতে চাই তাহলে আমার ইন্ট দিয়ে তারপর ইন্টিজার লিখতে হবে। যেহেতু জাভাস্ক্রিপ্ট ডাইনামিক টাইপের ভেরিয়েবল, ডাইনামিক টাইপের ল্যাঙ্গুয়েজ, তাই আমাদের কোনো ধরনের টাইপ এখানে বলে দিতে হয় না। চাইলে আমি এখানে এক্স এর ভিতরে একটা স্ট্রিং লিখতেছি, স্ট্রিং এর ভিতরে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, দেন চাইলে এই এক্স এর ভিতরে আমি আবার যে কোনো ধরনের ইন্টিজার লিখতে পারবো। তো এটা হচ্ছে ডাইনামিক টাইপ ল্যাঙ্গুয়েজের সুবিধা, জাভাস্ক্রিপ্টের সুবিধা। তো ভেরিয়েবল যেটা বললাম, ভেরিয়েবল আমরা যদি এখন এটাকে প্রিন্ট করতে চাই তাহলে console.log, এখন যদি আমি এখানে এক্স লিখি, এক্স লেখার পরে ব্রাউজারে যদি যাই, ব্রাউজারে যাওয়ার পরে এখন যদি রিফ্রেশ দিই, দেখেন এখানে ট্রু চলে আসছে। এখন আমি যদি এটাকে কমেন্ট আউট করি, দেখেন এখানে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তো ভেরিয়েবল কিন্তু আমরা শুরু করতে পারি এভাবে আন্ডারস্কোর দিয়ে। আমি যদি এখানে আন্ডারস্কোর দিয়ে এখানে দেখেন আন্ডারস্কোর হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, বা আমি যদি চাই ডলার দিয়ে কিন্তু আমি শুরু করতে পারি, এরকম করেও কিন্তু শুরু করতে পারি। দেখেন কোনো সেন্স নেই। কিন্তু আমি যদি এর আগে একটা নাম্বার দিই, ডলার কেটে দিলাম, এবং দেখেন এখন কিন্তু এখানে কিন্তু একটা ইরো দেখাচ্ছে। তো ইরো দেখানোর মূল কারণ হচ্ছে আমি একটা এক্সটেনশন এখানে ইউজ করতেছি। এই এক্সটেনশনের কারণে এখানে এররটা অটোমেটিক দেখাচ্ছে। তারপরে আমরা এই লেট কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু ভেরিয়েবল লিখতে পারি। লেট ওয়াই ইকুয়াল টু, লিখলাম আমার নাম নাজমুল হাসান। এখন যদি আমি এটাকে কনসোল করি, ওয়াই, দেখেন নাজমুল হাসান প্রিন্ট হয়েছে। এবং আমি যদি কনস্ট কিওয়ার্ডের ভিতরে যেহেতু আমি দিলাম নেমের ভিতরে দিলাম, আবার দিলাম শুধুমাত্র আমার লাস্ট নেম হাসান। এখন যদি আমি কনসোল করি, দেখেন এখানে কিন্তু নেম যদি আমি প্রিন্ট করি, দেখেন এখানে কিন্তু হাসান চলে আসছে। তো এই তিনটা বার, লেট এবং কনস্ট, এই তিনটা কিওয়ার্ডের ভিতরে পার্থক্য কি? এই তিনটা কিওয়ার্ডের ভিতরে বার এবং লেটের ভিতরে যে পার্থক্য, তেমন কোনো পার্থক্য নেই। শুধুমাত্র স্কোপে যখন আমরা দেখব তখন এই পার্থক্যটা বুঝতে পারবো। আর কনস্টের যে পার্থক্যটা হচ্ছে, কনস্ট কিন্তু সাপোজ আমি এখানে নেম নাজমুল দিছি, এখন যদি আমি এই নেমটাকে আপডেট করতে চাই তাহলে কিন্তু আমার একটা এরর চলে আসবে। আমি নেম ইকুয়াল টু দিলাম নাসির। সো আমি যদি এখানে দেখেন এটাতে এরর চলে আসছে। কনস্টের ডিফারেন্ট পার্থক্যটা হচ্ছে, কনস্টকে আমরা চাইলে আপডেট করতে পারবো না। ভেরিয়েবল লেখার সময় আরেকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, ভেরিয়েবল কিন্তু রিজার্ভ কিওয়ার্ডের দ্বারা লেখা যাবে না। রিজার্ভ কিওয়ার্ড মানে হচ্ছে, সাপোজ যেমন জাভাস্ক্রিপ্টে অনেক রিজার্ভ কিওয়ার্ড আছে, যেমন ফর,
তারপরে এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট রিজার্ভ কিওয়ার্ড। তো এগুলো আমি একটা লিস্ট আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আর এটা নিয়ে আসলে মাথা ঘামানোর এরকম দরকার নেই, আপনারা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন যে রিজার্ভ কিওয়ার্ডগুলো কি কি। তো আপনারা চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে সবগুলো রিজার্ভ কিওয়ার্ডের একটা লিস্ট দিয়ে দেব। এখন ভেরিয়েবলে কিন্তু আমরা যে কোনো ধরনের ডাটা স্টোর করতে পারি, এই বললাম। তো আমরা কি কি ভেরিয়েবল স্টোর করতে পারি? বারের ভিতরে চাইলে আমরা বার এক্স এর ভিতরে চাইলে আমরা স্ট্রিং স্টোর করতে পারি, আমরা চাইলে বারের ভিতরে নাম্বার প্রিন্ট করতে পারি, যে কোনো ধরনের নাম্বার প্রিন্ট করতে পারি। আমরা চাইলে বারের ভিতরে বুলিয়ান ভ্যালু ট্রু ফলস প্রিন্ট করতে পারি। আমরা চাইলে এক্স এর ভিতরে চাইলে নাল রাখতে পারি, চাইলে এক্স কে আমরা আনডিফাইন্ড রাখতে পারি। এক্স কে আনডিফাইন্ড রাখতে গেলে যদি ভেরিয়েবল আনডিফাইন্ড কি, আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের ভিতরে আমি কোনো কিছুই ডিফাইন করলাম না, এটা হচ্ছে আনডিফাইন্ড। আমি যদি এখন দেখি console.log y, এখন দেখেন এখানে আমার প্রিন্ট হবে আনডিফাইন্ড, মানে আমি কোনো কিছু ডিফাইন করিনি, কারণে এটা আনডিফাইন্ড দেখাচ্ছে। চাইলে আমি এক্স এর ভিতরে ফাংশন রাখতে পারি, ফাংশন রাখতে পারি। চাইলে এক্স এর ভিতরে আমি অ্যারে রাখতে পারি, চাইলে আমি অ্যারের ভিতরে ভেরিয়েবলের ভিতরে অবজেক্ট রাখতে পারি। তার মানে আমরা দেখলাম ভেরিয়েবলের ভিতরে আমরা চাইলে যে কোনো ধরনের ডাটা স্টোর করতে পারি। এখন দেখেন আমি যদি কনসোল করি console.log x, কিন্তু এখানে একটা অবজেক্ট প্রিন্ট করতেছে, তার মানে কি এখানে ভেরিয়েবলটাকে এটা দ্বারা আপডেট হয়ে গেছে অবজেক্ট দ্বারা। আমি যদি এখন অবজেক্টটাকে কমেন্ট করি, এখন দেখতে পাবেন যে এখানে একটা আমাদের অ্যারে প্রিন্ট হচ্ছে, দেখেন অ্যারে প্রিন্ট হচ্ছে। এখন আমি যদি এটাকে কি করি, কমেন্ট করলে এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখেন এখানে একটা ফাংশন দেখাচ্ছে, ফাংশনটা ফাঁকা ফাংশন দেখাচ্ছে। আমি যদি এখন এটাকে কমেন্ট করি, এখন কিন্তু দেখতে পাবেন এখানে একটা নাল দেখাচ্ছে, আনডিফাইন্ড কিন্তু আসছে এই যে এখান থেকে আমার। আমি যদি এটাকে কমেন্ট করি, এখন দেখবেন এখানে বুলিয়ান ট্রু প্রিন্ট হচ্ছে, বুলিয়ান ভ্যালু প্রিন্ট হচ্ছে। তো আমি যদি এটাকে কমেন্ট করি, এখন দেখবেন এখানে একটা কি হচ্ছে, নাম্বার প্রিন্ট হচ্ছে। এখন যদি আমি নাম্বারকে কমেন্ট করি, তাহলে দেখবেন এখানে স্ট্রিং প্রিন্ট হচ্ছে। তার মানে আমরা ভেরিয়েবলের ভিতরে সব ধরনের ডাটা স্টোর করতে পারি। লেট এবং বারের যে পার্থক্যটা, এটা আমি পরবর্তী একটা ভিডিওতে যখন স্কোপ নিয়ে আলোচনা করব তখন বিস্তারিত বোঝাবো। কনস্টের যে পার্থক্য সেটা তো এখানে দেখাই দিলাম। আর আমরা চাইলে কিন্তু ভেরিয়েবল আমরা এইভাবে লিখতে পারি, সাপোজ বার এক্স কমা দিলাম নাজমুল, কমা দিয়ে দিলাম ওয়াই নামের আরেকটা ভেরিয়েবল নিলাম, দিলাম হাসান, তাই না? এখন দেখেন আমি যদি এখন দেখেন দুইটা ভেরিয়েবলের ভিতরে কিন্তু দুইটা, এখন দেখেন এক্স এর ভিতরে আমি নাজমুল প্রিন্ট করছি, ওয়াই এর ভিতরে আমি হাসান প্রিন্ট করছি। এখন এখানে কিন্তু আমার চলে আসছে নাজমুল হাসান। তো
ভেরিয়েবল নামকরণের জন্য আমরা কয়েকভাবে নামকরণ করতে পারি ভেরিয়েবলের। সাপোজ আমি যদি বা এভাবে নামকরণ করতে পারি FIR ফার্স্ট নেম, এভাবে নামকরণ করতে পারি লাস্ট নেম বা নেম লাস্ট নেম বা আচ্ছা আচ্ছা বিভিন্ন নাম দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। হাসান, আচ্ছা এখন এই তিনটা ভেরিয়েবল যদি আমি প্রিন্ট করি বা ফার্স্ট নেম, এখন দেখেন কোনটা প্রিন্ট হবে। এখন কিন্তু আমাদের নাসিরটা প্রিন্ট হবে। আমি এই দুটোকে কমেন্ট আউট করি। এখন দেখেন নাসির প্রিন্ট হচ্ছে। এটাও ফার্স্ট নেম, এটাও ফার্স্ট নেম, এটাও ফার্স্ট নেম, তিনটা কিন্তু ফার্স্ট নেম। জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল কেস সেনসিটিভ। সো আমরা যদি একই নামে ভেরিয়েবল লিখি, জাস্ট শুধু এখানে দেখেন এফ এবং এন দুইটা কিন্তু আপার কেস, এখানে কিন্তু একটা আপার কেস নেই, আন্ডারস্কোর দ্বারা সেপারেট করে দিচ্ছি। তো এইখানে কিন্তু এনটা আপার কেস আর বাদ বাকিগুলো কিন্তু লোয়ার কেস। তো এই কেস সেনসিটিভ হওয়ার কারণে এই ফার্স্ট নেম একটা আলাদা ভেরিয়েবল, এই ফার্স্ট নেম আন্ডারস্কোর দিয়ে যেটা ফার্স্ট নেম লেখা হয়েছে এটা আলাদা একটা ভেরিয়েবল, এবং লাস্টে যেটা লেখা হয়েছে ফার্স্ট নেম এটা কিন্তু আলাদা একটা ভেরিয়েবল। আমরা চাইলে এই তিনভাবে ভেরিয়েবল লিখতে পারি। মোস্ট পপুলার হচ্ছে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ক্যামেল কেস, যেটাকে বলা হয় এইভাবে সবাই ভেরিয়েবল লেখে, যেমন ফার্স্ট, এবং পার্থক্য করার জন্য এটাকে বলা হয় দিয়েছে। আমি যদি লাস্ট নেম লিখি, এখন যদি আমি এই ফার্স্ট নেমটাকে প্রিন্ট করি, দেখেন এখানে কিন্তু নাজমুল দেখাচ্ছে। আমি এটাকে প্রিন্ট করি, এখন দেখতে পাবেন এখানে হাসান দেখাচ্ছে। তো আমি যদি বার লাস্ট নেম, এখন দেখেন আমি কিন্তু সেপারেট করছি এই নেমের এটাকে বড় হাতের করে। তো জাভাস্ক্রিপ্টে এই প্র্যাকটিসটা খুব পপুলার। তো আশা করি আজকের ভিডিওতে আমরা দেখলাম ভেরিয়েবল এবং ভেরিয়েবল নিয়ে আমরা কি কি করতে পারি, ভেরিয়েবল আসলে কি। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে যারা জাভাস্ক্রিপ্ট শিখতে আগ্রহী তাদের মাঝে শেয়ার করবেন। আর আমি যেহেতু নতুন ভিডিও তৈরি করা শুরু করছি, আমার ভিডিওর ভিতরে কথাবার্তা এবং ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।